শুভেচ্ছা। আমি রাফিউল কবির। অত্যাচার 1, অত্যাচার 2 সহ্য করে যারা 3 পর্যন্ত এসেছেন তাদের সবাইকে আসলে স্বাগত। আমি আসলে এই ভিডিওগুলো করছিলাম আমি নিজের জন্যই, যে কারণে ভিডিওর কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটির উপর আসলে কোনো রকমের কোনো নজর দেওয়া হয়নি। এখনও যে আসলে খুব দিচ্ছি বা ভবিষ্যতে দিব এরকমও কোনো রকমের প্ল্যান নাই। আমি বেসিক্যালি চাচ্ছিলাম যে এই বইটা আমি আমার মতো করে শেয়ার করব, এবং এই বইটাতে যে সবাই খুব মজা পাবেন বা আমার উপস্থাপনা তো এমনিতেই খারাপ, এটা যে শুনে আপনি খুবই মজা পাবেন এরকমও আমি কখনোই ভেবে দেখিনি বা ভাবিনি। আর আমার এটা মনে হয় যে আসলে এরকম নন ফিকশন বই আসলে মজা পাওয়াটাও কঠিন। এসব নন ফিকশন বই যারা পড়ে আসলে সবচেয়ে বেশি মজাটা পাওয়া যায়, কিন্তু এই বই শুনে কতটুকু মজা পাওয়া সম্ভব আমার আসলে কোনো ধারণা ছিল না। তো আমি আমার জায়গা থেকে আসলে আমার মতো করে আসলে বলে গিয়েছি আমার বিষয়গুলো। আপনাদের যদি ভালো লাগে তাও ভালো না লাগলেও আসলে সেটা আমার ব্যর্থতা হিসেবে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর প্রতিদিনের মতো আজকেও হচ্ছে একটা নতুন অধ্যায় নিয়ে কথা বলবো। নতুন অধ্যায়টা হচ্ছে সংস্কারের রাজনৈতিক অর্থনীতি। এখন সংস্কার ব্যাপারটা কি? সংস্কার ব্যাপারটা হচ্ছে একটা নতুন অবস্থা, পুরনো পতিত অবস্থা থেকে মুক্তি। আমরা বলতে পারি যে আগের যে অবস্থাটা ছিল, পরিত্যক্ত একটা অবস্থা যেটা চলছিল, সেই অবস্থা থেকে মুক্তি দিয়ে একটা নতুন অবস্থা। যেমন সাধারণ গড়পড়তা মানুষ কিন্তু এটাকে আবার খুব সহজভাবে যে অ্যাকসেপ্ট করে ব্যাপারটা, তা অধিকাংশ সময় ঘটে না। তো এই গড়পড়তা ব্যাপারগুলোকে ঠেলে রেখে নতুন বা নতুনত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা সংস্কার। আর সংস্কারকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, যে সহজ ভাষায় ব্যাখ্যা করা যায় যে যে ব্যাপারটা ট্রেডিশনাল না, সেটাই হচ্ছে সংস্কার। আর যেমন ধরেন যে অনেক সময় বলা হয় যে আমাদের শৈশবটা কত ভালো ছিল, 90-এর দশকের শৈশব নিয়ে অনেকে গর্ব করেন, অনেকে আবার তার আগের যারা তারা তাদেরটা নিয়ে গর্ব করেন, এবং সবাই বলেন যে পরবর্তীতে যারা এসেছে তারা সবাই হচ্ছে সুবিধা বঞ্চিত, এবং তারা সবাই হচ্ছে তাদের যে শৈশবটা হওয়া উচিত সে ওই শৈশবটা তারা পাচ্ছে না। এখন কথাটা হচ্ছে যে এটা আসলে যুগের পর যুগ প্রত্যেকেরই হয়তো মনে হয়েছে। এই এই ব্যাপারটাই হচ্ছে একটা জেনারেশন গ্যাপ আমরা বলতে পারি এটাকে। এখন জেনারেশন গ্যাপের অবশ্য আরো একটা ভালো সংখ্যা আছে, যে এটার মাপকাঠি আছে, যে তোমার বাবার সাথে তোমার জেনারেশন গ্যাপটা তুমি কিভাবে মাপতে পারবা। যে কিভাবে এটা মাপার বুদ্ধি হচ্ছে তোমার বাবা কোথায় প্যান্ট পরে সেটা দেখবা, আর তুমি কোথায় প্যান্ট পরো সেটা দেখবা। এই দুইটার মধ্যকার যে গ্যাপটা আছে এটাই হচ্ছে তোমাদের জেনারেশন গ্যাপ। তো যাই হোক, এই জেনারেশন গ্যাপটা যত কম রাখা যায় ততই ভালো। এখন এই জেনারেশন গ্যাপটাই আমরা দূর করতে চাই একটু সংস্কারের মাধ্যমে। এই সংস্কারটা অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে, এবং যখন অর্থনীতি এবং রাজনীতি একসাথে মিলে একটা সংস্কার দরকার হয় তখন প্রয়োজন পড়ে রাজনীতিবিদদের। এখন আমাদের রাজনীতিবিদদের ব্যাপারটা হয়েছে যে আমাদের রাজনীতিবিদরা ভোট ব্যাংকের কারণে অনেক সময় রাজনৈতিক যে সংস্কারগুলো সেটা চান না। দেখা যায় যে সাধারণ মানুষ যেহেতু সংস্কারের পক্ষে থাকেন না বেশিরভাগ সময়, তারা যেহেতু গড়পড়তা যে ট্রেডিশনাল ওয়ে সেটাতেই আস্থা রাখতে চান, সেই কারণেই আমাদের রাজনীতিবিদরাও ঠিক একইভাবে এই ট্রেডিশনাল সিস্টেমটাতেই থেকে যান। এখন এই অবস্থাটা দূর করার জন্য একজন খুবই দক্ষ এবং দূরদর্শী একজন রাষ্ট্রপ্রধান প্রয়োজন, যিনি কিনা সংস্কারকে গুরুত্ব দিয়ে এই সংস্কারের পক্ষে কথা বলবেন এবং সংস্কারকে ত্বরান্বিত করার চেষ্টা করবেন। এখন সংস্কারকে ত্বরান্বিত করার আরো কিছু ব্যাপার আছে বা আরো কিছু সমস্যাও আছে। সংস্কারের কৌশল সম্পর্কে আসলে দু ধরনের মতবাদ দেখা যায়। একটা হচ্ছে বিগ ব্যাং অ্যাপ্রোচ বা
প্রচণ্ড আঘাত পন্থা এটাকে বলা যেতে পারে। আরেকটা হচ্ছে ধীর পন্থা বা গ্রাজুয়ালিজম। এখন প্রচণ্ড আঘাত পন্থাটা হচ্ছে তারা চায় যে রেনেসার মতো, যে একসাথে সবকিছু, আমার শিল্প হোক, সাহিত্য হোক, অর্থনীতি হোক, সবকিছু একসাথে, যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, সেহেতু সবকিছু একসাথে মিলে আমরা যদি উন্নতি করি তাহলে সেই উন্নতিটা খুব দ্রুত হবে এবং তাড়াতাড়ি হবে। এখন কথা হচ্ছে যে এই ব্যবস্থাটা তো একদিনে আসলে কায়েম করা সম্ভব না। যে আমি আমার যদি শিল্প তুলি, শিল্প এক সময় তুলব, একই সময় আবার আমি সাহিত্যে উন্নতি করব, একই সময় আমি আমার অন্যান্য জিনিসগুলো তুলব, শিক্ষা তুলব, এত জিনিস আসলে একসাথে তোলা এখনকার, বিশেষ করে এখনকার রাষ্ট্রের জন্য খুবই কঠিন, বা এখনকার সময়ের জন্য খুবই কঠিন। কিন্তু অনেক অর্থনীতিবিদ, বড় বড় অর্থনীতিবিদ কিন্তু এটার পক্ষে। এখন এই ব্যাপারটা আসলে বাস্তবসম্মত অনেকটাই না। যেমন আমিও খুবই লেখালেখি করতে চাই, আমার লেখালেখির প্রতি খুবই আগ্রহ, আমার গান শেখার প্রতি খুবই আগ্রহ, আমি গান শিখতে চাই। কিন্তু আমি এখন থেকে শুরু না করে আমি এই যে খুবই ভালোভাবে শুরু করবো বা খুবই ভালোভাবে গাইবো, এই কারণে মানে এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি, এরকমের এই ব্যাপারটা অর্থনীতিবিদদের মধ্যেও আছে এবং একটা দেশের ব্যাপারেও থাকে। যে কারণে আসলে এই একদম ত্বরান্বিত যে অর্থনীতির যে উন্নতি, এটা আসলে খুব দ্রুত লাভ করা আসলে সম্ভব হয় না। আর যে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে গ্রাজুয়ালিজম বা ধীরপন্থা। ধীরপন্থাটা আবার এতই বেশি ধীর যে সেক্ষেত্রে অনেকেই আবার এই ব্যাপারটার বিরোধিতা করে থাকেন, যে এই ব্যাপারটাতে একটা জিনিস তুলতে তুলতে, ধরেন আমি আমার অর্থনৈতিক ব্যবস্থাটা তোলার চেষ্টা করছি, তখন দেখা যাচ্ছে যে আমার মানবিক মূল্যবোধ এত বেশি কমে যাচ্ছে, কিংবা আমার শিক্ষা দীক্ষা ব্যাপারটাতে আমি কোয়ালিটি শিক্ষায় অত বেশি গুরুত্ব আরোপ না করে আমি শুধুমাত্র অর্থনৈতিক দিকটা নিয়ে যখন ভাবছি, তখন আবার পুরো উন্নতিটা, সামগ্রিক উন্নতিটা ঠিক সেভাবে হয় না। এই কারণে আমরা যদি দুইটা সমন্বয় করতে পারি, যে এই দুই ব্যাপারের সমন্বয় করে যদি আমরা একটা সংস্কার করতে পারি, তাহলে সেই সংস্কারটা টেকসই এবং এই সময়ের জন্য সবচেয়ে যুগোপযোগী হবে। এখন সংস্কার তো চাইলেই হবে না, সংস্কার আসলে হুট করে তাড়াতাড়ি চাইলেও হবে না, আবার ধীর গতির হলেও কিন্তু সমস্যা। ধীর গতির হলেও মানুষ যখন ফলাফল পাবে না তাড়াতাড়ি, তখন সেই সংস্কারের ক্ষেত্রেও মানুষ আগাবে না। যেমন একটা ফ্লাইওভার করতে যদি আমার 10 বছর লেগে যায়, তখন ওই সংস্কারও মানুষ যাবে না। আবার খুব দ্রুত করতে গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে ফ্লাইওভারটা যদি ভালোও না হয়, তখন কিন্তু ওই সংস্কারের পক্ষে মানুষ থাকবে না। তো দুটার মাঝামাঝি করে যদি একটা মধ্যম পন্থা অবলম্বন করে যদি একটা সংস্কার করা যায়, সেই সংস্কারটা সবচেয়ে ভালো হয়। এবং সংস্কার আমাদের আসলে লাগবেই, সংস্কার লাগবেই। এর কারণে পারস্যের কবি একটা হয়তো কথা বলেন যে সেটা নববিবাহিত ছেলেদের জন্য, যে বিড়াল যেহেতু মারতেই হবে সেহেতু প্রথম রাতেই মারো। ঠিক একই রকম আসলে আমাদের সংস্কার যেহেতু লাগবেই, সেহেতু সংস্কারটা যত দ্রুত সম্ভব, যত দ্রুত করা যায়